আপনি কি জানেন ২০১৬ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মোট $1 বিলিয়ন হ্যাক করার পরিকল্পনা করে এবং এ কাজে তারা প্রায় সফল হতে চলেছিল, যা এখনও পর্যন্ত পৃথিবীতে ব্যাংকিং খাতে এটাকে সর্বোচ্চ বড় চুরির ঘটনা বলা হয়ে থাকে। কিন্তু ভাগ্যক্রমে $81 মিলিয়ন ছাড়া বাকি অর্থের ট্রান্সফার আটকে যায়। কত নিপুণ পরিকল্পনায় এবং ব্যাংকের ছোট্ট একটি ভুলের কারণে এই ভয়ঙ্কর হ্যাকাররা সংগঠিত করে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জানব। সেই সাথে ভিডিওর মাধ্যমে আমরা আরও জানতে পারবো কিভাবে আমরা যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনলাইন জগতের এই সাইবার হামলা এড়াতে পারি। তো সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন শিক্ষণীয় ও অজানা ভিডিও প্রতিনিয়ত দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করি। সাল 2016-তে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেনের জন্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট নেটওয়ার্ক ব্যবহার করত। সুইফট একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যা ব্যাংকিং সেক্টরের সকল ধরনের ট্রানজ্যাকশন বা লেনদেন পরিচালনা করে, যা 200+ দেশের 11,000-এর বেশি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপনে ব্যবহৃত হয়। হ্যাকিংয়ের পুরো বিষয়টি শুরু হয়েছিল একটি ত্রুটিপূর্ণ প্রিন্টারের মাধ্যমে, যা আধুনিক জীবনে একরকম প্রায় ঘটে থাকে। তাই বাংলাদেশ ব্যাংকের কর্মীরা এটাকে অন্য সব দিনের মতো সাধারণ একটি সমস্যা হিসেবে ধরে নিয়েছিল। তাদের কাছে এটা কোনো বড় বিষয় মনেই হয়নি। কিন্তু এটা আসলে শুধুমাত্র প্রিন্টারের একটি সমস্যা ছিল না, আর ব্যাংকটাও সাধারণ কোনো ব্যাংক নয়। কেননা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যা বাংলাদেশ ব্যাংক নামে পরিচিতি, দেশের বিভিন্ন মুদ্রা রিজার্ভ দেখভালে দায়িত্ব পালন করে। হামলার আগে ব্যাংকের একটি প্রিন্টার মূলত অকার্যকর হয়ে পড়ে। তবে জেনে রাখা ভালো, ব্যাংকের এই হ্যাকিংয়ের ক্ষেত্রে প্রিন্টারের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত নিরাপদ একটি রুমে এই প্রিন্টারের অবস্থান। এই প্রিন্টারের মাধ্যমে ব্যাংক থেকে আসা বা যাওয়া কোটি কোটি ডলারের লেনদেনের তথ্য প্রিন্ট করা হয়ে থাকে। 2016 সালের 5 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8:45 নাগাদ যখন ব্যাংকের কর্মীরা দেখতে পেলেন প্রিন্টারটি কাজ করছে না, আমরা ধরে নিলাম এটা অন্য সব দিনের মতো একটি সাধারণ সমস্যা। ব্যাংকের ডিউটি ম্যানেজার জোবায়েদ বিন হুদা পরবর্তীতে পুলিশকে বলেছেন, এ ধরনের সমস্যা এর আগেও অনেকবার হয়েছে। আসলে এটাই ছিল বাংলাদেশ ব্যাংকের সমস্যার শুরু। হ্যাকাররা এরই মধ্যেই ব্যাংকের বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক ভেঙে প্রবেশ করা শুরু করেছে এবং সেই মুহূর্তে তারা সবচেয়ে দুঃসাহসী সাইবার হামলা শুরু করেছে। তাদের লক্ষ্য $100 কোটি চুরি করা। চিন্তা করা যায়, আমার পকেটে মাত্র 1000 টাকা আছে। যাই হোক, টাকা সরিয়ে নেওয়ার জন্য এই সাইবার হ্যাকিং গ্রুপ বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট, বিভিন্ন দাতব্য সংস্থা, ক্যাসিনো এবং সহযোগীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করেছে। কিন্তু এই হ্যাকারদের বিষয়ে তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী ডিজিটাল ফুটপ্রিন্ট বা তথ্য প্রমাণ শুধুমাত্র একটি দিকেই নির্দেশ করে, তা হচ্ছে উত্তর কোরিয়ার সরকার। হ্যাকিং করার পূর্বপ্রস্তুতি হিসেবে হ্যাকাররা কয়েক মাস আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছিল। 2015 সালের জানুয়ারি মাসে একটি ইমেল আসে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মচারীর কাছে। রাসেল আহলান নামে একজন সরকারি চাকরি প্রত্যাশীর নাম থেকে ইমেলটি করা হয়। তার আন্তরিক অনুরোধের সঙ্গে ইমেলে একটি সিভি ও একটি কভার লেটার সংযুক্ত ছিল। বাস্তবে আসলে এই নামের কেউই নেই। FBI তাদের তদন্ত দেখতে পেয়েছে উত্তর কোরিয়ার হ্যাকার্স কমিউনিটি ল্যাজারাস গ্রুপটি এই নাম তৈরি করেছিল। বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন কর্মী এই ফাঁদে পা দেন এবং সিভিটি ডাউনলোড করে খুলে দেখেন। আসলে আমরা যে কত দয়ালু তা হ্যাকাররাই জানে। যাই হোক, এর মাধ্যমেই সেটার ভেতরে লোকানো ভাইরাসটি প্রথমে তার কম্পিউটার, এরপর ব্যাংকের সকল সিস্টেমে ছড়িয়ে পড়ে। এরপর ল্যাজারাস গ্রুপটি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বিচরণ শুরু করে এবং ব্যাংকের ডিজিটাল ভোল্ট থেকে কোটি কোটি ডলারের তহবিলে যাওয়ার রাস্তা ধীরে ধীরে তৈরি করতে শুরু করে। দুঃসাহসিক এই সাইবার হামলার পরিকল্পনায় সুইফট মেসেজিং সিস্টেমের দুর্বলতার মাধ্যমে হ্যাকাররা ব্যাংকের সিস্টেম হ্যাক করে আন্তর্জাতিক লেনদেনের জন্য একটি জাল নির্দেশ তৈরি করে। তারা মূলত একটি কম্পিউটারে একটি ম্যালওয়্যার ইনস্টল করে, যা সিস্টেমের মাধ্যমে ভুয়া ট্রানজ্যাকশন মেসেজ তৈরি করে। আর এই মেসেজগুলো এমনভাবে তৈরি করা হয় যেন এগুলো লেনদেনের জন্য বৈধ নির্দেশ হিসেবে পথ দেখায়। আর্থিক খাতের এই ভয়াবহ হ্যাকিং কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 8টায়, যখন নিউ ইয়র্ক সময় সকাল। ফলে বাংলাদেশ যখন ঘুমিয়ে পড়েছে তখন ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই লেনদেন অলরেডি চলমান রয়েছে। পরদিন সকাল অর্থাৎ শুক্রবার 2 দিনের সাপ্তাহিক ছুটি শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ও 2 দিনের জন্য বন্ধ। আবার এরপর যখন বাংলাদেশ কর্মকর্তারা রবিবার এসে চুরির বিষয়টি টের পেলেন, তখন নিউ ইয়র্কে 2 দিনের সাপ্তাহিক ছুটি শুরু হয়েছে। আসলে বৃহস্পতিবার রাত বেছে নেওয়ার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে হ্যাকারদের। যখন শুক্রবার নিউ ইয়র্কে কাজ চলে তখন বাংলাদেশে ছুটি থাকে
এরপর আবার যখন বাংলাদেশ অনলাইনে আসে তখন ফেডারেল রিজার্ভ ব্যাংকের ছুটি শুরু হয়ে গেছে। ফলে চুরির এই পুরো ঘটনাটি ধরতে 3 দিন সময় লেগে যাচ্ছে। আরও সময় ক্ষেপণের জন্য হ্যাকাররা আরও একটি কৌশল খাটিয়েছে। যখন তারা ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ বের করে নিয়েছে তখন সেই টাকা কোথাও না কোথাও অবশ্যই পাঠাতে হবে। তখন তারা সেই অর্থ ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পাঠিয়েছে, যেখানে সোমবার 2016 সালে 8 ফেব্রুয়ারি ছিল চন্দ্র বছরের প্রথম দিনে জাতীয় ছুটি। এরপর হ্যাকাররা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা ট্রান্সফারের নির্দেশ পাঠায়, যার মধ্যে 30টি ট্রানজ্যাকশন ছিল ভুয়া আর শুধুমাত্র 5টি ট্রানজ্যাকশন সফল হয়, সব মিলিয়ে যার পরিমাণ ছিল প্রায় $1 বিলিয়ন। সব মিলিয়ে বাংলাদেশ, নিউ ইয়র্ক আর ফিলিপিন্সের সময় অনুযায়ী হ্যাকাররা এই চুরি করা অর্থ সরানোর জন্য সর্বমোট 5 দিন সময় পেয়েছেন। সব পথ পরিষ্কার করে বৃহস্পতিবার রাত 8:36 হ্যাকাররা অর্থ ট্রান্সফার শুরু করেন। 35টি লেনদেন, যার পরিমাণ সব মিলিয়ে $95,10,00,000। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় সমস্ত অর্থ তারা ট্রান্সফার করতে শুরু করে। হ্যাকাররা বিপুল অর্থ প্রায় সরিয়েই ফেলেছিল, কিন্তু হলিউডি সিনেমার মতো ছোট্ট একটি ভুলের কারণে বেশিরভাগ অর্থ স্থানান্তরের আদেশ ঠেকিয়ে দেওয়া গিয়েছিল, যা কাকতালীয়ভাবে খুবই খুঁটিনাটি একটি বিষয়ের মাধ্যমে। ব্যাংকের একজন কর্মকর্তা ক্যারোলিন মেলোনি বলেন, লেনদেনগুলো ফেডারেল ব্যাংকে আটকে যায় কারণ স্থানান্তরের একটি আদেশ ঠিকানায় যে জুপিটার শব্দটি ব্যবহার করা হয়েছিল সে নামটি নিষেধাজ্ঞা তালিকায় থাকা ইরানের একটি জাহাজের নামের সাথে মিলিয়ে যায়। জুপিটার শব্দটি ব্যবহার করার ফলে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা অটোমেটিক সিস্টেমে সতর্কবার্তা বেজে ওঠে। ফলে লেনদেন আদেশটি পর্যালোচনা করা হয় এবং বেশিরভাগ লেনদেনের আদেশ স্থগিত করা হয়, কিন্তু সব লেনদেন স্থগিত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 5টি লেনদেন এই বাধা পেরিয়ে যায়, সব মিলে যার পরিমাণ $10,10,00,000। এর মধ্যে $20 মিলিয়ন বা $2 কোটি চলে যায় শ্রীলঙ্কার দাতব্য সংস্থা শালিকা ফাউন্ডেশনে। এটিও হ্যাকারদের সহযোগীরা অর্থ পাচারের জন্য ব্যবহার করার একটি পরিকল্পনা করেছিল, কিন্তু এখানে ছোট্ট একটি বিষয় হ্যাকারদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। ফাউন্ডেশনের নামের বানান ভুলের কারণে ব্যাংকের একজন সতর্ক কর্মীর চোখ এই ভুলটি শনাক্ত করেন এবং লেনদেনটি আটকে দেন। যে টাকাগুলো তারা সরাতে পেরেছিল তা মূলত ফিলিপাইন্সের লেনদেন আইন দুর্বলতার কারণে হ্যাকাররা এই দেশকে গন্তব্য হিসেবে বেছে নিয়েছিল, যা বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার করতে পেরেছিল, যার পরিমাণ মাত্র কয়েক কোটি ডলার। তদন্ত বেরিয়ে আসে এই হামলার সাথে উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। আর এই হ্যাকিং গ্রুপটি এর আগেও সনি পিকচার্স বা বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালিয়েছিল। তবে গবেষকদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ত্রুটি, বিশেষ করে সুইফট সিস্টেমের দুর্বল নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন না করার ফলে হ্যাকাররা এমন ভয়াবহ সাইবার হামলা চালাতে পেরেছিল। তবে এই হামলার ফলে বাংলাদেশের ব্যাংকের বেশ কিছু পরিবর্তন আনা হয়, বিশেষ করে নতুন নিরাপত্তা ব্যবস্থা যেমন সুইফট সিস্টেমের সফটওয়্যার আপডেট করা সহ কর্মীদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। নতুন নীতিমালা হিসেবে প্রতিটি লেনদেন করার আগে থেকেই ভালোভাবে যাচাই বাছাই করার ব্যবস্থা এবং নিয়মিত সাইবার সিকিউরিটি অডিটের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বিদ্যমান। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমরাও কিন্তু প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময় লেনদেন করে থাকি। তবে ব্যক্তি পর্যায়ে আমাদের এই সাইবার হামলা থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যেমন শক্তিশালী ও প্রতিটি অ্যাকাউন্টের জন্য ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা, অ্যাকাউন্টে লগইনের সময় পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত একটি কোড বা বায়োমেট্রিক যাচাই ব্যবহার করা, অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা, শক্তিশালী এবং নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা, অজানা লিঙ্ক বা ইমেইলের সাথে প্রেরিত সন্দেহজনক ফাইল যাচাই না করে ওপেন না করা, পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় অবশ্যই ভিপিএন ব্যবহার করা, আপনার অ্যাকাউন্ট বা সিস্টেমের লক চেক করা যেখানে আপনার ডিভাইসের অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করা যায়, এবং প্রযুক্তি নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো। সবশেষে ক্লিক করার আগে ভাবুন নীতিতে অভ্যস্ত হওয়া। বাংলাদেশ ব্যাংকের এই সাইবার হামলা একটি স্পষ্ট বিষয়, প্রযুক্তি যতই উন্নত হবে সাইবার নিরাপত্তায় ততই প্রয়োজন বাড়বে। আমাদের সচেতনতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে পারে একমাত্র প্রতিরোধক। আপনারা ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে আরও সুরক্ষিত করা যায় তা নিয়ে মন্তব্যে আমাদের মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়ার্ল্ড নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।